নমস্কার। আজকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর সেকেন্ড ইউনিটটাকে নিয়ে আলোচনা করব। সিমিলার ভাবে আমরা পড়া করব, প্রিপোজিশন গুলোকে দেখব এবং এর মানেগুলোকে বুঝবো। তো দেখি ইউনিট 2। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজি's funeral was to take place. টেক প্লেস মানে হচ্ছে ফ্রেজাল ভার্ব ঘটা। গান্ধীজির যে শেষ অন্ত্যেষ্টিকরণ বা তার যে শবদেহটাকে যে দাহ করা হবে, এটাকে কবে করা হতো? আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিনকে করা হবে, এটাই বলা হয়েছে। আওয়ার্স ইন অ্যাডভান্স, এবার যতই ঘন্টা চলে যাচ্ছে, যতই সময় চলে যাচ্ছে, সময় এগিয়ে আসছে, people lined in the route the funeral procession was to follow. মানুষজন তত বেশি ভিড় করে চলে আসছে সেই মৃত্যু মিছিলটাকে সামিল করার জন্য, সেই মৃত্যু মিছিলটাকে ফলো করার জন্য। প্রসেশন মানে হচ্ছে মিছিল, আর ফিউনারাল মানে হচ্ছে ওই যে কাঁধে করে যে সব দেহটাকে যখন নিয়ে যাওয়া হয়, ওই যে লাইন দিয়ে যখন মানুষজন যায় আর কি, শোকাগ্রস্ত মানুষগুলো যখন যায়, সেই সিচুয়েশনটাকে বলছে ফিউনারাল প্রসেশন। তো এটা ঠিক করা হয়েছিল গান্ধীজির মৃত্যুর পরের দিনকেই তার দাহটা করা হবে, আর ঠিক সেই সময়তেই প্রচুর লোকজন ভিড়ভাট্টা করে সেই প্রসেশন পথটাকে অবলম্বন করে অনুসরণ করছিল। তো তারপর দেখি পদ্মশ্রী, মিস্টার নাইডুস ডটার। পদ্মশ্রীটাকে, যেটা পদ্মশ্রী, সেই পদ্মশ্রীটা হচ্ছে মিসেস নাইডুস ডটার। মিসেস নাইডু বলে একজন আছে, তার কন্যা। স্পোক ফর আস, আমাদের সবার হয়ে বলেছিল। অল হোয়েন সি সেড সিম্পলি, এবং সে সাধারণভাবেই বলেছিল, খুব সব মানে সাধারণভাবেই আমাদের পক্ষ থেকে আর কি বলেছিল। কি বলেছিল? উই উইল ওয়াক, আমরা হাঁটবো। কোথায় হাঁটার জন্য বলা হচ্ছে? ওই যে মৃত্যু মিছিল যেটা বেরিয়েছিল সেখানে হাঁটার জন্য কথা বলা হচ্ছে। আর সেই কথাটা কে বলেছিল আমাদের সবার পক্ষ থেকে? এখানে ন্যারেটর বলছে আমাদের সবার পক্ষ থেকে বলেছিল মিসেস নাইডুর যে কন্যা পদ্মশ্রী, সে কিন্তু বলেছিল যে আমরা সবাই হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। কেন? কারণ তাদের তো বাপু তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তাই বলছে এটাই হচ্ছে লাস্ট টাইম, লাস্ট সময় বাপুর সঙ্গে একসাথে হাঁটার, একসাথে হাঁটবে। এটা বাপুর সাথে তাদের যে লাস্ট টাইম হাঁটছে, তাই তারা হাঁটবে, কারণ এরপর তার সুযোগ পাবে না, কারণ বাপু তো মারা গিয়েছে না। এরপর তাদের কি হবে, এই যে একটা চিন্তা সবার মধ্যে এসেছিল, তাই শেষ সময়টুকু তারা বাপুর সঙ্গে কাটাতে চায়। তো তারপরটা দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং মানে দুঃখিত, একটা দুঃখের, একটা মানসিক যন্ত্রণার একটা হাঁটা। মানে এই যে হাঁটতে হবে, কেউ কিন্তু আনন্দের সাথে হাঁটবে না, একটা দুঃখ ভরা মন নিয়ে, একটা যে কি বলবো, একটা যে ডিসস্যাটিসফাইড মন নিয়ে কিন্তু সবাই হাঁটবে। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ কিন্তু এই প্রসেশনটাকে, এই মিছিলটাকে কিন্তু তারা চুপচাপ ভাবে দেখে গেল, সবাই দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার। বাপু মানে গান্ধীজিকে একটা ট্রাকের ওপরে শুয়ে দেওয়া হয়েছিল, তার মৃত্যু শবদেহটাকে শুয়ে রাখা হয়েছিল এবং তার চারিদিকটা খোলা ছিল। চারিদিকে মানে মনে করো একটা গাড়ি যদি আমরা ধরি, তো গাড়ির চারিদিকে ডালাগুলো সব খুলে দিয়েছে, এবার ওপেনলি তাকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে করে, আর সেই গাড়িটাকে ফুলে ভর্তি করা হয়েছে। স্বাভাবিক, গান্ধীজির মতন মানুষ মারা গিয়েছেন, ভারতের একটা বিরাট সম্পদ একটা চলে গিয়েছে, তো তার যে ফিউনারালটা অবশ্যই একটা গোটা ইন্ডিয়ার মানুষকে কিন্তু দুঃখিত করেছিল, এবং তার এই দুঃখের সময়টাতেও গান্ধীজি যে তাদের সাথে আছে, তার জন্য গান্ধীজির
শবদেহর সাথে তারা যেতে চাইছে, যে লাস্ট টাইম তারা ওয়াক করবে গান্ধীজির সাথে, তারা ফিল করবে যে গান্ধীজি তাদের সাথে আছে। এবং তার ডেকোরেশনটা, তার যে গাড়িটা সজ্জিত করা হয়েছে ফুলের সাহায্যে। থাউজেন্ড অফ পিপুল উইপড, হাজার হাজার মানুষ কান্না করছে। ট্রাইং টু টাচ বাপুস ফিট, সবাই কিন্তু কান্না করছে আর সবাই চেষ্টা করছে বাপুর পা স্পর্শ করার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, কিন্তু বাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ঘন একটা ভিড়ের মধ্যে, একটা অত্যধিক একটা ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার ছিল, মানে এতটাই ভিড় হয়ে গেছে চারিদিকে। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. As I moved forward slowly, আমি যত বেশি যাচ্ছিলাম, যত আমি সরে যাচ্ছিলাম, ধীরে ধীরে যখন যাচ্ছিলাম, I understood I was not merely in the midst of grieving people. আমি বুঝতে পারলাম আমি একমাত্র এই শোকাগ্রস্ত মানুষের মধ্যে একজন নয়, মানে একমাত্র আমারই একা দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আমারই খারাপ লাগছে, বাপুজি আমাকে ছেড়ে চলে গিয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত, শুধু এই ব্যাপারটা কিন্তু নয়। সে কিন্তু ন্যারেটর কিন্তু বুঝতে পারলো একমাত্র তার সেই একা নয় যে তার সব থেকে বেশি দুঃখ হয়েছে, এরকম হাজার হাজার মানুষ কিন্তু আছে যাদের প্রচন্ড বেদনা হয়েছে এই ঘটনাটাতে। This was even more than the funeral procession of India's beloved leader. এটা হচ্ছে তার থেকেও বেশি, আমার যতটা না কষ্ট হয়েছে তার থেকেও বেশি যে হাজার হাজার মানুষ তার এই ফিউনারাল প্রসেসটাকে দেখতে এসেছে। তাই বলছে দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেস অফ ইন্ডিয়ান ফ্রিডম লিডার, ইন্ডিয়ান বিলাভিড লিডার। তো ভারতের যে প্রিয় একজন লিডারের মৃত্যু হয়েছে, তার যে মৃত্যু মিছিল, তার তুলনায় আমার দুঃখটা কিছুই নয়। মানে এখানে বলতে চাইছে কি যে আমি শুধু একা দুঃখ পেয়েছি তাই নয়, গোটা ভারত দুঃখ পেয়েছে, তার জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে বাপুর সাথে একসাথে যাবার জন্য, মৃত্যু মিছিলে সামিল হওয়ার জন্য। তো তারপর দেখো, I was among people for whom walking with Bapu had a special meaning. আমি ছিলাম একমাত্র, যে আরো অনেক পিপুল গুলো ছিল যারা হাঁটছিল, তাদের মধ্যে আমি ছিলাম একজন যে কি করেছিল, বাপুর সঙ্গে হাঁটাটা একটা স্পেশাল মিনিং ছিল, বিরাট একটা অর্থ ছিল, যে লাস্ট টাইম তারা হাঁটছে, তো সারা জীবন তারা তো গান্ধীজির কথায় হেঁটেই চলেছে, তাই শেষ সময়েও হাঁটছে, তাই তার কাছে একটা স্পেশাল মিনিং ছিল, হাঁটাটা তার কাছে একটা স্পেশাল মিনিং, একটা স্পেশাল অর্থ আছে এর, খুবই বিশেষ আর কি, ইম্পর্টেন্ট বলতে পারো। কারণ কি বলছে, কেন স্পেশাল মিনিং, তার পরের লাইনে দিয়ে দেখো, উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্টোরি। ইন্ডিয়াতে, ভারতে যে তৎকালীন যে ঘটনাগুলো ঘটেছিল ভারতে, সেটা ভালো হোক, মসৃণ হোক কিংবা স্মুথ হোক, সেটা ভালো হোক বা খারাপ হোক, যে ঘটনায় ঘটুক না কেন, তারা কিন্তু বাপুজির সাথে হেঁটেছিল, তাই শেষ সময়েও তারা বাপুজির সাথে হাঁটতে চায়। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. We could not now accept the fact, আমরা এই ঘটনাটাকে গ্রহণ করতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না, যে the man, সেই মানুষটা, who had led us over many difficult paths, যেই মানুষটা আমাদেরকে বিভিন্ন কঠিন সময়ের মধ্যে, কঠিন পথের মধ্য দিয়ে চালনা করিয়েছে, was never going to walk with us again, আর আমাদের সাথে হাঁটবেন না। এটা বিরাট একটা দুঃখজনক ঘটনা। তার ন্যারেটর বলছে কি, এটা বিরাট একটা কষ্টের ব্যাপার যে গান্ধীজি আমাদের সাথে আর হাঁটবে না,
অথচ এই মানুষটা একটা সময় আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে হাঁটতে শিখিয়েছিল। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড, বাপুর ওই পাতলা ছিপছিপে যে শরীরটা সেটা হেঁটে চলে যাচ্ছিল। স্টাফড ইন হ্যান্ড, হাতের মধ্যে কি ছিল? লাঠি ছিল। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বেশিরভাগ অংশটাই কি সে হেঁটে কাটিয়ে দিয়েছিল। ওই রোগা পাতলা একটা ছিপছিপে লাঠি নিয়ে সে যখন গোটা রাস্তাটায় আর কি গোটা অংশটাই বেশিরভাগ অংশই সে হাঁটাহাঁটি করেছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটাটা হচ্ছে আস্তে আস্তে একটা উন্নয়নের ধাপটাকে আস্তে আস্তে বাড়িয়ে তোলার যে একটা স্টেপ, সেটাকে হাঁটার মাধ্যমে বোঝানো হয়েছে। যে হাঁটছি মানে কি আমরা এক পা করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। It is to think with clarity and closely look at all that is around you, from small insect to the horizon in the distance. কেন বলছে যে লিটল প্রোগ্রেস, কেন বলছে স্লো প্রোগ্রেস? কারণ বলছে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা পরিষ্কার ভাবে এবং খুব ভালোভাবে এটা বোঝা যায়, এটা চিন্তা করা যায়। লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারিপাশে যে জিনিসগুলো আছে একদম কাছের থেকে দিগন্ত থেকে, দিগন্ত মানে যেখানে মনে করো মনে হয় যেন আকাশটা গিয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, ওরকম পজিশনে কোনো একটা পতঙ্গ, ছোট্ট প্রাণী বা বড় প্রাণী যদি দাঁড়িয়ে থাকে সেটাকেও যেমন আমি লক্ষ্য করতে পারবো, আমার কাছে যদি কোনো প্রাণী বা কোনো বস্তু যদি থাকে সেটাকেও আমি লক্ষ্য করতে পারবো। তাই বলছে যখন আমরা হাঁটি তখন ছোট্ট প্রাণী একদম কাছের থেকে দিগন্ত পর্যন্ত ছোট্ট প্রাণীগুলোকে আমরা কিন্তু দেখতে পাই, তাদেরকে বুঝতে পারি। Moreover, to walk was often the only way open to the average India. আর সেই মুহূর্তে গোটা পৃথিবীতে একটাই অপশন ছিল যে হাঁটতে হবে, হাঁটাটাই একমাত্র লাস্ট উপায় ছিল। It required to vehicle, হাঁটার জন্য ইট রিকোয়ার্ড মানে দরকার হয়। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, হাঁটার জন্য কোনো যানবাহনের দরকার পড়ে না। ভেহিকেল মানে হচ্ছে যানবাহন। এক্সেপ্ট হিজ ওন বডি, কি দরকার পড়ে? শুধুমাত্র তার নিজস্ব শরীরটাকে দরকার পড়ে, শরীর ছাড়া অন্য কোনো যানবাহন দরকার পড়ে না। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এমনকি তার চলার জন্য কোনো রকম কোনো কিছু ক্ষয়পূরণও লাগে না, মানে কোনো টাকা পয়সাও লাগে না, কোনো রকম কষ্ট হয় না, শুধুমাত্র কি লাগে? এনার্জি লাগে আর অনলি বডি লাগে। গান্ধীজি টুক দিস নেসেসিটি, আর গান্ধীজি ঠিক এই প্রয়োজনীয়তাটাই বুঝতে পেরেছিল এবং আমাদেরকেও বুঝিয়েছিল, এই দরকারটাই সে কিন্তু নিয়েছিল যে হাঁটতে গেলে কোনো টাকা পয়সার দরকার পড়ে না, কোনো ভেহিকেলের দরকার পড়ে না, যে স্বাধীনভাবে হেঁটে যাও। As we took much that was commonplace, এটাই হচ্ছে সাধারণ মানুষের জায়গা। হাঁটো, হাঁটার মাধ্যমে প্রতিবাদ জানাও, হাঁটার মাধ্যমে তুমি তোমার জীবনে উন্নয়ন করো, এই পথটাকে কিন্তু গান্ধীজি বেছে নিয়েছিল। আর এটাই হচ্ছে সাধারণ মানুষের জায়গা। and transformed it into a joyful effort, এবং পরবর্তী ক্ষেত্রে এই যে হাঁটার মাধ্যমটা এটা কিন্তু একটা আনন্দকর মুহূর্তে পরিণত করেছিল। তো এই হচ্ছে ইউনিট 3। এই সম্পর্কে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবে। এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে যে হাঁটাটা ন্যারেটরের কাছে ইম্পর্টেন্ট কেন, এবং এটাকে স্লো প্রোগ্রেস কেন বলছে, কারণ এটা হচ্ছে কাছ থেকে দিগন্ত অবধি সমস্ত বস্তুকে তুমি পর্যালোচনা করতে পারবে, তুমি তাকে দেখতে পাবে। এবং এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে গান্ধীজি যখন প্রসেশনটা হচ্ছিল তখন সেখানকার আবহাওয়া বা সেখানকার পরিবেশটা কেমন ছিল? প্রচন্ড থিক ক্রাউড ছিল সেখানে। তার ট্রাকটাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? ট্রাকে করে নেওয়া হয়েছিল ওপেনলি অ্যান্ড কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এগুলোকে দেখবে। এবং গান্ধীজি কেন এই হাঁটার বিষয়টাকে তার নিজের রপ্তায় করেছিল সেটা কিন্তু দেখবে, যেটা হচ্ছে তোমার এটা কমন মানুষেরই একটা পথ, যেটা একটা জয়ফুল ইফর্টে পরিণত হয়েছিল শেষ পর্যন্ত। তো এই বিষয়ে ইউনিট 2 নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাবে।